প্রদীপ পর্ব 28 রাইটার শানুর ছদ্মনাম। বসন্ত এসে গেছে, কেন যেন আয়নার বসন্ত ঋতুটা খুব প্রিয়। প্রকৃতি যেন এই ঋতুতে আপন মনে সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ে। আয়না একটা বাচ্চামো চিন্তা করে, তা হলো বসন্ত ঋতু হলো মেয়ে। অদ্ভুত চিন্তা তার। আজ 14 ফেব্রুয়ারি, আজকে নাকি ভালোবাসা দিবস। ও বটে, ভালোবাসা আর বসন্তের মধ্যে নিবিড় সম্পর্ক আছে, এটা আয়নার এক মন্তব্য। বসন্তের বাতাসে ভালোবাসা ঘুরে বেড়ায়, বসন্ত বাতাসে প্রেম খুঁজে পাওয়া যায়। আয়না প্রতি বসন্ত বরণে কলেজ ভার্সিটিতে গান গাইত। ভার্সিটিতে খুব বড়সড় করে বসন্ত উৎসব উদযাপন করা হতো। সে গুনগুন করে মিষ্টি গলায় সুর তুলল। আকাশে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন ডাকল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজে, বসন্ত এসে গেছে। বসন্তে নাকি কোকিল কুহু কুহু করে ডাকে, কই শুনছে না তো। আজকে আয়না কেন যেন খুব খুব আনন্দিত। ফাগুনের হাওয়ায় তার অসুখ সেরে গেছে। তার মনে হয় অধিকাংশ মানুষ বসন্তের প্রেম করে। সে আলমারি থেকে অনেক খুঁজে তার পুরনো হলুদ রঙের কামিজ খুঁজে বের করলো। পরার পর দেখা গেল টাইট হচ্ছে। আয়নার মন খারাপ হয়ে যাচ্ছে। সে ঠিক করলো টাইট হওয়া সত্ত্বেও এই জামাই পরে থাকবে। সাদা রঙের ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। চোখ কাজল দিতে মন চাচ্ছে। তার কাছে একটা কাজল আছে, কিন্তু অনেক পুরাতন। পুরাতন কিছু চোখে মাখতে হয় না, এতে চোখের ক্ষতি হয়। আলিয়ার কাছ থেকে চেয়ে নেবে সে। সবাই নিশ্চয়ই খেতে বসেছে। আয়না ঠিক করেছে সে আজকে সবার সাথে বসে ভাত খাবে। আয়না রুমের দরজা খুলে ডাইনিং রুমে এসে দাঁড়ালো। তখন মাত্র মেঘ আর দাদা খেতে বসেছে। আয়না মুচকি এসে বলে, আমি আজকে ডাইনিং রুমে বসে তোমাদের সাথে খাবো আব্বু। মেঘ প্রথমে অবাক হলো, পরে খুশি বলে, হ্যাঁ মা বস। আয়না বেসিনে গিয়ে হাত ধুলো, তারপর বাবার বিপরীতে বসলো। দাদি রান্না করেছিল আজকে অথই আর আলিয়া নেই, বিকেলে আসবে, কিন্তু অথই রান্না করে গেছে। সেগুলো ফাতেমা বেগম গরম করছিলেন। আয়নাকে চেয়ারে বসে থাকতে দেখে সে প্রথমে চমকে গেল। মেয়েটা শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে কোনোদিন তাদের সাথে এভাবে বসে খায়নি। সে দ্রুত গিয়ে সবার আগে আয়নার প্লেটে ভাত আর তরকারি বেড়ে দিল। আজকে তাদের বাসায় ভাত, করলা ভাজি আর মাগুর মাছের ঝোল। মাগুর মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে। আয়না আগে একদমই মাছ খেতে দিত না, কিন্তু এখন খায়। সে ভাতের সাথে তরকারি মাখিয়ে খেতে লাগলো। দাদি তার পাশে বসে গ্লাস ঢেলে দিয়ে আদুরে গলায় বলে, আরও এক পিস মাছ দেই? না লাগবে না। খাওয়ার মাঝে মেঘ অনেক কথা বলল। আয়না খুবই অল্প শব্দে উত্তর দিচ্ছে। কথার বাদে মেঘ বলে ওঠে, আজকে খুব কাচ্চি খেতে মন চাচ্ছে, মা আমার জন্য বানাবি কাচ্চি? আয়না খাওয়া থামিয়ে দিয়ে অবাক হয়ে বলে, আমি রান্না করবো? হ্যাঁ, বাবার জন্য পারবি না রান্না করতে? তোর হাতে রান্না খেতে মন চাচ্ছে, আজকে পয়লা ফাগুন, অথচ দেখ আমরা মাগুর মাছের ঝোল খাচ্ছি। আয়না কিছুটা ভেবে বলে, বাসায় গরু মাংস আছে, না থাকলে নিয়ে আসবো। কী কী লাগবে লিস্ট করে দে, আগে আমি এনে দিচ্ছি। আয়না ছোট্ট করে আচ্ছা বলল। খাওয়া শেষ করে আয়না রান্না করে গিয়ে দেখে নিল কী কী লাগবে আর কী কী আছে। তারপর লিস্ট বানিয়ে বাবার হাতে ধরিয়ে দিল। মেঘ বাইরে গেল, যাওয়ার আগে বলে গেল সন্ধ্যার আগে এসে পড়বে। আয়না দুপুরে পর ছাদে উঠে গেল। টাইট জামা পরায় একটু হাঁসফাঁস লাগছে। ছাদে ওঠার পর মনে হচ্ছে জামাটা চেঞ্জ করলে পারত। সে দোলনায় বসে আছে আর সমুদ্রের কথা ভাবছে। সমুদ্রের কথা অনুযায়ী তো সে চেষ্টা করছে, এখন কতক্ষণই সফল হবে তা জানে না সে, কিন্তু আয়নার খুবও ভালো লাগছে। সবার সাথে একসাথে খেয়ে তার মন দ্বিগুণ ভালো হয়ে গেছে। গোলাপি কিনবো? পিউ মাথায় হাত দিল ভাইয়ের কথা শুনে। ভ্যালেন্টাইন্স ডেতে তো সবাই লাল গোলাপি দেয়, অথচ তার ভাই বেলি ফুলের মালা কিনতে যাচ্ছে। সে বেশ জোর গলায় বলে, হ্যাঁ লাল গোলাপি কিনবে তুমি? অগত্য সমুদ্র, লাল গোলাপ কিনবো। চারটা 15 বাজে, ঠিক 3:55 পিউ রেডি হয়ে তার রুমে গিয়ে দাঁড়িয়েছিল। সমুদ্র আগে একবার আয়নাকে দেখতে যাবে, যদিও বলেছিল 7 দিন পর যাবে, কিন্তু সে ঠিক করেছে আজকে যাবে। যাওয়ার আগে পিউ তাকে জোর করে ফুল কিনাচ্ছে। অবশ্য সমুদ্র পিউয়ের আগোচরে একটা ডেইরি মিল্ক শিল্প কিনে নিয়েছে আয়নার জন্য, সেই সঙ্গে যুক্ত হলো ফুল। পেস্ট্রি নিলে কেমন হয়? যেমন কথা তেমন কাজ। একটা চকলেট পেস্ট্রি কিনলো কুপার্স থেকে। তারপর আয়নার বাসার দিকে বেশ
বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিট থাকবে সে। পিউকে গাড়িতে রেখে উপরে উঠে গেল। কালকের অজুহাতই দিবে। কালকে সে যে বাসায় এসেছিল এটা বোধহয় কেউ জানেই না। সমুদ্র বেল বাজাতেই ফাতেমা বেগম মেইন গেট খুলে দিলেন। সমুদ্রকে দেখে নিজেও বাড়ি অবাক। সমুদ্র এসেছে। সমুদ্র স্মিত হেসে সালাম দিল। উনি উত্তর দিতেই সমুদ্র বলে, পিউ চার্জার রেখে গেছে, সেটাই নিতে এলাম। নানি বলল, আচ্ছা ভেতরে আয়। সমুদ্র ভিতরে ঢুকে চার্জার খোঁজার নাম করে বাসাটা দেখে নিল। আয়নার রুম খোলা, মানে বাসায় নেই মহারানী। সে পকেট থেকে চার্জার বের করে হাতে নিয়ে রানীর কাছে গিয়ে বলে, পেয়েছি নানি। আচ্ছা। সমুদ্র উসখুস করে বলে, বাসায় কেউ নেই? আলিয়া, আয়না? আয়না তো ছাদে, আলিয়া হাসপাতালে। ও যাই তাহলে। বস, কিছু খেয়ে যা। আরে না, অন্য আর একদিন, বলে গটগট করে বের হয়ে নানির সামনে নিচে নামার ভান ধরল। যে না গেট লাগিয়ে দিল, সমুদ্র সুরসুর করে এক দৌড়ে ছাদে উঠে গেল। আয়না দোলনায় বসেছিল। হুট করে কেউ তার চুলে হাত দিল। সে অচেনা আচমকা কারো স্পর্শ পেয়ে ভয় পেয়ে যায়। চুলে কেউ বিলি কাটছে। এদিকে আয়না ভয়ে জবুথুবু হয়ে গেছে। পিছনে তাকানো পারছে না। এখন কি সে নিজের বাসায়ও সেফ না? কেউ একজন তার পাশে এসে বসলো। আয়না সেদিকে খেয়াল করতে অবাক হলো বটে। সমুদ্র তার পাশে বসে দোলনার বেশ জোরেই দোল দিল। দোলনা সামনে যাচ্ছে তো বাকি সময় পেছনে যাচ্ছে। আয়নার ভারসাম্য ঠিক রাখতে না পেরে সমুদ্রের দিকে হেলে পড়ে। সমুদ্র চটজলদি তার কোমরে খানিকটা চেপে ধরে বলে, কেমন আছো? আয়না ঢোক গিলে বলে, দোল দিও না, আমার মাথায় ঘোরায়। সমুদ্র থামিয়ে দিয়ে আয়নার গা ঘেঁষে বলে, যদি দোল খেলে মাথা ঘোরে তবে কেন দোলনায় বসে রাওনি? আয়না মুখ গোমরা করে বলে, আমি জাস্ট বসি, দোল দেই না। ও, তুমি কি সত্যি এসেছো? সমুদ্র আয়নার দিকে মুগ্ধ দৃষ্টি তাকিয়ে থেকে বলে, না, মিথ্যে এসেছি। আয়না অদ্ভুতভাবে চেয়ে আছে তার দিকে। সে মুচকে সে আয়নার লম্বা চুল ধরে দিল এক টান। আয়না ব্যথা পেয়ে আহ বলে ওঠে। সমুদ্র তা দেখে বলে, সব কিছু কিন্তু বাস্তব হচ্ছে। তোমার না 7 দিন পর আসার কথা? এসেছি বলে ভালো লাগেনি? সেটা বলিনি তো। সমুদ্র আয়নার কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিয়ে তার গালে হাত বুলিয়ে দিয়ে বলে, আজকে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা শুরু করার কথা করেছো? কি চেষ্টা চালিয়েছো? আয়না কিছু বলবে তার আগেই সমুদ্র বলে, সুন্দর একটা জামা পরেছো, ভেরি গুড। আর কি করেছো? দুপুরে সবার সাথে ভাত খেয়েছি, সন্ধ্যার পর রান্নাও করব। সমুদ্র খুব মনোযোগ দিয়ে আয়নার খোলা রাখা চুলগুলোতে বিলি কাটছে। এতে অস্বস্তি বোধ হচ্ছে আয়না। সে জড়সড় হয়ে বসে রইল। লজ্জা লাগছে তার। সমুদ্র বলল, কি রান্না করবে? কাঁদছি। সে পকেট থেকে চকলেট বের করে আয়নাকে দিয়ে বলে, খাও। আয়না না করে দিয়ে বলে, আমার পেট ভরা, মাত্র ভাত খেয়েছি। সমুদ্র তার হাত থেকে চকলেটটা নিয়ে ছিঁড়তে বলে, ধুর পাগলি, চকলেট খেতে আবার পেট খালি খাওয়া লাগে নাকি? চকলেট যখন তখনই খাওয়া যায়। সে আগে নিজে কামড় দিল, তারপর আয়নার দিকে দিল। সমুদ্রের জোড়াজুড়িতে আয়না চকলেটে কামড় বসায়। সমুদ্র বলে, ওটা স্বামীর জুটা খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে? তোমারও ভালোবাসা বাড়ছে নাকি? আয়না জবাব দিতে পারল না। সমুদ্র আবারও চকলেট খেতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে বলে, আমার এই চকলেট খুব পছন্দ, এই জন্য এনেছি, নাও আর একটু খাও। আয়না এবার বিনা বাক্যে চকলেট কামড় দেয়, কারণ সেও চায় সমুদ্রের প্রতি তার ভালোবাসা আরও অনেক বেশি বাড়ুক। সমুদ্র আবারও দোল দিল। আয়নাকে এবার ইচ্ছা করে টেনে নিজের কাছে এনে বুকের সাথে জড়িয়ে রাখলো। আয়না বাথরুমের মতো সমুদ্রের বুকে দুঃখপোক আওয়াজ শুনছে। সমুদ্রের গায়ের মাতাল করা গ্রান তার নাকে আসে। আয়নার চোখ টলমল করছে। সমুদ্র আয়নাকে বাহুডোরে আবদ্ধ রেখে বলে, হুটহাট করে প্রেমে পড়ার মজাই আলাদা, আয়োজন করে প্রেম পড়া যায় না। আয়না কিছু বলল না। আয়না নিয়ে কিছুক্ষণ দোল খেয়ে উঠে পড়ে সমুদ্র। আয়না বলে, যাচ্ছ? জি, ভালো থাকবেন। ঘড়ি দেখলো সে মাত্র 15 মিনিটের মতো কাটিয়েছে। গাড়িতে বোন অপেক্ষা করছে, জলদি যেতে হবে। পিউকে নিয়ে ধানমন্ডি লেক ঘুরে ফুচকা খেলো তারা। এরপর 7 মসজিদ রোডের দিকে হাঁটা ধরল। সমুদ্রের ফোনে আসে পপুলার হাসপাতাল থেকে। জবের জন্য আবেদন করেছিল সে। বাবার এক পরিচিত কলিগও আছে সেখানে। তার সুপরিচয়ে তার কথা বলতে চায় সমুদ্রের সাথে। আজকে হলে ভালো হয়। সমুদ্র বিপাকে পড়ে যায়। পিউকে নিয়ে এসেছে, এখন গেলে পিউ কোথায় থাকবে? পিউ শোনামাত্র বলে ওঠে, আমি কি শিশু বাচ্চা নাকি? তুমি এখনই যাও, আমি বাসায় একা যেতে পারবো। সমুদ্র বলল, সত্যি পারবি? 101 টাইমস পারবো, যাও তুমি। বাট এত ভাবার কিছু নাই, যাও তো। সমুদ্র পিউয়ের কথা বিশ্বাস করে নেয়। তার বোন পারবে একা যেতে, তাই রওনা হলো। কাছেই 5-10 মিনিটের রাস্তা, সমস্যা হবে না তার যেতে। কিন্তু পিউর জন্য টেনশন কাজ করছে তার।
সমুদ্র যেতে পিউ আইসক্রিম খাওয়ার জন্য সামনে পা দিল। হঠাৎ হাতে টান পড়লো। 1 সেকেন্ড লাগে সব বুঝতে। যখন বুঝলো কিছু হয়েছে ততক্ষণ তার হ্যান্ডব্যাগ এক লোক দিয়ে পালিয়ে গেছে। পিউ জোরে চিৎকার করে কেঁদে দিয়ে বলে, আমার আইফোন। আশেপাশের মানুষ তার চেঁচানোর শব্দে তাকে ঘিরে ভিড় জমায়। সবাই তাকে জিজ্ঞেস করছে কী হয়েছে। পিউ নাকের পানি চোখের পানি এক করে কেঁদে কেঁদে বলে, আমার আইফোন ছিনতাই করে নিয়ে গেল। একজন বলে ওঠে, আইফোন মানে? ওই যে ফোনের পিছনে অর্ধেক খাওয়া আপেলের ফোন। পিউ মাথা ঝাঁকিয়ে বলে। সবাই মিলে তাকে বুদ্ধি দিল পুলিশ স্টেশনে যাওয়ার। পিউ সোজা পুলিশ স্টেশনে যায়। তাকে এক লোক নিয়ে যায়। ধানমন্ডি স্টেশনে যায় তারা। পিউ ঢুকে এক কনস্টেবলকে বলে সে আমেরিকান সিটিজেন, আমেরিকার নাগরিক। শুনে লোকটা বলে, স্যারের রুমে যান ম্যাডাম। পিউ স্যারের রুমের দিকে হাঁটা দিল। রঙ্গন তার কেবিনে বসে পা নাড়াচ্ছে আর অল্প ভলিউমে গান শুনছে। গানটা হলো বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। এবার রঙ্গন নিজ থেকে তাল মিলিয়ে বেসুরো গলায় গাইতে লাগলো, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কী যে হয়ে যায়। এট দ্যাট মোমেন্ট পিউ বিনা পারমিশনে নিয়ে রুমে ঢুকে পড়ে। পিউর কান্না মাখা মুখ দেখে রঙ্গনেরও বুকে চিনচিন করতে শুরু করে দেয়। শুধু পিউকে কাছে পেলে না হয়। পিউ কাঁদতে কাঁদতে রঙ্গনের দিকে না তাকিয়ে বলে, আমার আইফোন চুরি হয়ে গেছে, আপনি খুঁজে এনে দেন। রঙ্গনের হার্টবিট মিস হলো বুঝি। কেউ এত কিউট কীভাবে হয়? রঙ্গন বলে ওঠে, মডেল কি? পরিচিত আওয়াজ শুনে পিউ মাথা তুলে তাকিয়ে দেখে বাসে তাকে ফেলে দেওয়া ছেলেটা দাঁড়িয়ে আছে তার সামনে। সে হতভম্ব হয়ে যায়। রঙ্গন প্রশ্ন করে, রূপবতী কন্যা, মডেল কি ফোনের? আইফোন 11 ম্যাক্স প্রো। ও মাই গড, ওই খড়ির চুলার মতো 3 লেন্সের ফোনটা চুরি হয়ে গেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই।